আজকের আলোচ্য বিষয় হলো জৈব রসায়নের কিছু মৌলিক নীতি, সাম বেসিক প্রিন্সিপলস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। এর আগেও কিছু কিছু নীতি আলোচনা হয়েছিল, আজকেও আরও কিছু আলোচনা হবে। তার মধ্যে প্রথমে যেগুলো আলোচনা হবে সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ড। জৈব যৌগকে বিভিন্ন সংকেতে প্রকাশ করা হয় আর কি। তো যে সমস্ত সংকেতে প্রকাশ করা হয় সেই সংকেতগুলো হলো যেটা হচ্ছে 1 নম্বর কনডেন্স ফর্মুলা। বা স্ট্রাকচার, সেই কনডেন্স ফর্মুলা এক কথায় ঘনীভূত রূপ। জৈব যৌগের যে সংকেতগুলোকে ঘনীভূত রূপে লেখা হয় সেগুলো হলো কতগুলো যৌগ হিসেবে বলি। ইথেন তাকে কনডেন্স ফর্মুলায় লিখলে সেটা হলো C2H6। ইথিলিন সেটা হচ্ছে গিয়ে C2H4। অ্যাসিটিলিন সেটা হচ্ছে C2H2। আরও একটা নিচ্ছি, ইথাইল অ্যালকোহল এর কনডেন্স ফর্মুলা হলো C2H5OH। আরও একটা ফর্মুলায় রিপ্রেজেন্ট করা হয়, সেটা হলো গিয়ে ড্যাশ ফর্মুলা। অর্থাৎ এই ড্যাশ ফর্মুলায় বিশেষ করে যে বন্ধনগুলো রয়েছে, যোজ্যতাগুলো রয়েছে, প্রতিটি পরমাণুর তাকে একটা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেটা আগে যে যৌগগুলো উল্লেখ করা হলো শুধু সেই যৌগগুলোর ড্যাশ ফর্মুলা যেটা হবে, ইথেনের ক্ষেত্রে ড্যাশ ফর্মুলাটা হবে সি। তার সঙ্গে এর 4টে যোজ্যতাকে 4টে ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, আর সেই সঙ্গে প্রতিটি ড্যাশের সঙ্গে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, যার ফলে প্রতিটি কার্বনের ভ্যালেন্সি 4, হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 হলো। এটা হলো ইথেনের ড্যাশ ফর্মুলা। পরবর্তীতে নিয়েছিলাম ইথিলিনের ড্যাশ ফর্মুলা হচ্ছে যে C⋯C। এটা দ্বিসমযোজী যৌগ, কার্বন কার্বন ডবল বন্ড যেখানে রয়েছে, এটা অসম্পৃক্ত যৌগ। এতে প্রতিটি কার্বন 4টে ড্যাশ 4টে যোজ্যতা দ্বারা রিপ্রেজেন্ট করা হলো, আর এই 4টে দ্বিতীয় কার্বনটিরও এরকম 4টে ড্যাশের সঙ্গে যুক্ত হলো, নিয়ে C2H4 ইথিলিনটা উল্লেখ করা হলো। পরেরটা হলো গিয়ে অ্যাসিটিলিন নিয়েছি আমরা। অ্যাসিটিলিনের ড্যাশ ফর্মুলাটা হচ্ছে, যেহেতু অ্যাসিটিলিনটা হলো কার্বন কার্বন ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, তাহলে দুটো কার্বনের মাঝে 3টে ড্যাশ, আর সেই সঙ্গে প্রতিটি কার্বনের যোজ্যতা 4 করতে গিয়ে আরও একটা ড্যাশ দিয়ে হাইড্রোজেনগুলোকে যুক্ত করা হলো C2H2। আরও একটা যৌগ নেওয়া হয়েছে, সেটা ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে C, আর সেই সঙ্গে OH। এই কার্বনটি 3টে ড্যাশে 3টে হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনটি 2টো ড্যাশে 2টো হাইড্রোজেন, তার সঙ্গে OH যুক্ত হয়ে গিয়ে এই ইথাইল অ্যালকোহলটিকে লেখা হলো ড্যাশ ফর্মুলা দিয়ে। আরও একটা ফর্মুলা হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলা। অর্থাৎ যেটা লুইস স্ট্রাকচার। তাহলে সেই
ইথেনের যেটা ইলেকট্রন ডট ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, যাতে প্রতিটি যোজ্যতা ইলেকট্রনকে ডট আকারে রিপ্রেজেন্ট করা হলো। কার্বনের আগে দুটো কার্বন বসিয়ে নিলাম, একটা সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন, তাতে কার্বন কার্বন এই যে ড্যাশ ফর্মুলাটা অর্থাৎ যে ভ্যালেন্স এটা রয়েছে মাঝে, দুটো ইলেকট্রন দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। আর এই প্রথম কার্বনটির তিনটে হাইড্রোজেন, তিন জোড়া ইলেকট্রন দিয়ে তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো। দ্বিতীয় কার্বনটির ক্ষেত্রেও তাই, তিন জোড়া ইলেকট্রন দিয়ে তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো, নিয়ে হয়ে গেল ইথেনের ইলেকট্রন ডট ফর্মুলা। তারপরে ইথিলিনের ক্ষেত্রে কার্বন কার্বন যেহেতু ডবল বন্ড রয়েছে, সুতরাং দুই জোড়া ইলেকট্রন দিয়ে দুটো কার্বন যুক্ত হলো। তারপরে হাইড্রোজেনের ক্ষেত্রে এক জোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেন, এক জোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেন। প্রথম কার্বনের ক্ষেত্রে আবার এক জোড়া ইলেকট্রন দিয়ে আর একটা হাইড্রোজেন, এই ক্ষেত্রে আর এক জোড়া ইলেকট্রন দিয়ে আরও একটা হাইড্রোজেন। মোটের উপর সবই অষ্টক পূর্ণ হলো, আর সেই সঙ্গে ইলেকট্রনগুলোকে ডট দ্বারা রিপ্রেজেন্ট করা হলো। মানে ইথিলিন হয়ে গেল। পরে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ক্ষেত্রে সি দুটো কার্বন, তিন জোড়া ইলেকট্রন ডট, যেহেতু ট্রিপল বন্ড, তিনটে সমযোজী বন্ধন রয়েছে দুটো কার্বনের মাঝে। তারপরে এবারে এক জোড়া ইলেকট্রন দিয়ে একটা হাইড্রোজেন, এক জোড়া ইলেকট্রন দিয়ে আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো। এটা অ্যাসিটিলিনের গঠন, মানে ডট স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করা হলো। তারপরে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে দুটো কার্বনের মাঝে একটা সমযোজী বন্ধন রয়েছে, অর্থাৎ একটা ড্যাশ রয়েছে, সুতরাং এই ড্যাশ দিয়ে দুটো কার্বন দিয়ে ড্যাশটি তৈরি হলো। তারপরে প্রথম কার্বনটি একটি হাইড্রোজেন, আরও একটি হাইড্রোজেন, আরও একটা হাইড্রোজেন, এক্ষেত্রে অষ্টক পূর্তি হলো। দ্বিতীয় কার্বনের সঙ্গে আবার দুটো হাইড্রোজেন, দুটো ড্যাশ, মানে দুটো ড্যাশে দু জোড়া ইলেকট্রন, আর সেই সঙ্গে অক্সিজেন, কার্বন অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে আবার একটা হাইড্রোজেন যুক্ত হলো, আর এই অক্সিজেনে দু জোড়া লোন পেয়ার আকারে থেকে গেল। সমস্ত যোজ্যতা ইলেকট্রনগুলোকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এ হলো গিয়ে ইথাইল অ্যালকোহলের ইলেকট্রন ডট স্ট্রাকচার। আরও একটা স্ট্রাকচার হলো গিয়ে বন্ড লাইন স্ট্রাকচার বা বন্ড লাইন ফর্মুলা। ডি বন্ড লাইন ফর্মুলা বা বন্ড লাইন স্ট্রাকচার। এগুলোর ক্ষেত্রে আবার যে চারটে যৌগ নিয়েছিলাম ইথেন, তাকে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে, অর্থাৎ সমযোজী বন্ধনগুলোকে একটা রেখা দিয়ে, আর সেই সঙ্গে বন্ড লাইন মিথেন প্রথমে নিলাম। ইথেনের ক্ষেত্রে তাহলে স্ট্রাকচারটি হলো গিয়ে এই, তার কারণ প্রতিটি প্রান্ত বন্ডের যে প্রতিটি প্রান্ত একটা CH3, এটা একটা CH3, তাহলে এটা ইথেন হয়ে গেল। পরেরটা হলো গিয়ে ইথিলিন। ইথিলিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড, এই কার্বনের যোজ্যতা যেহেতু 2 প্রতিটি কার্বনে, সুতরাং এর সঙ্গে আরও দুটো হাইড্রোজেন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে দুটো, অর্থাৎ এটাও CH2, এটাও CH2। যেক্ষেত্রে হাইড্রোজেনগুলোকে বা পরমাণুগুলোকে যেহেতু এখানে উল্লেখ করা হয় না সিম্বল দিয়ে, তাই সেটা হলো CH2, এক কথায় C2H4। তারপর এটা হচ্ছে গিয়ে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এই প্রান্তে একটা কার্বন, তার সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা কার্বন, তার সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে অ্যাসিটিলিনের বন্ড লাইন স্ট্রাকচারটা এটা হয়ে গেল। তারপরে হলো গিয়ে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল CH3, তারপরে CH2, আর সেই সঙ্গে এটা হলো গিয়ে OH। এইভাবে উপরের চারটে যে যৌগ নিয়েছি তাদের প্রত্যেকটিরই বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে এদেরকে রিপ্রেজেন্ট করা হলো। পরের
এবারে আলোচনা হবে যে জৈব যৌগে যে বিভিন্ন রকমের মানে থাকে, বিভিন্ন সংখ্যায় কার্বন আর হাইড্রোজেন থাকে, সেই কার্বনের এবং হাইড্রোজেনের যে ভাগ, অর্থাৎ বিভিন্ন প্রকারের কার্বন আর হাইড্রোজেন যেটা থাকে, তো সেই আমরা কার্বন হাইড্রোজেনের শ্রেণী বিভাগটা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ carbon and hydrogen in organic compound. এক্ষেত্রে যে বিভিন্ন প্রকারের কার্বন বলতে, একটা কার্বন যদি পাশের একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই কার্বনকে বলা হয় প্রাইমারি কার্বন। যদি কোনো কার্বন মানে পাশের দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন সেই কার্বনটা হলো সেকেন্ডারি কার্বন। একইভাবে পার্শ্ববর্তী 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকলে টারসিয়ারি, আর 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকলে কোয়াটারনারি কার্বন। ঠিক একইভাবে প্রাইমারি কার্বনের সঙ্গে যে সমস্ত হাইড্রোজেনগুলো যুক্ত থাকে সেটা হলো প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে টারসিয়ারি, আর কোয়াটারনারি কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত থাকে না। আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করব। যে কোনো একটা যৌগ নিলাম, সেটা হচ্ছে গিয়ে যৌগটি হচ্ছে CH3 CH2 CH3 আর CH3 একটা যৌগ নেওয়া হলো। এতে বিভিন্ন প্রকারের কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। তার মধ্যে যেটা বলা হলো, একটা কার্বন যদি পাশের একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটা প্রাইমারি কার্বন। তাহলে এই কার্বনটি প্রাইমারি কার্বন, এই কার্বনটিও এটাও পাশের একটি কার্বনের সঙ্গে যুক্ত, সুতরাং এও প্রাইমারি কার্বন, এটাও প্রাইমারি আর এও প্রাইমারি। এবারে এই কার্বনটি পাশের দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাই এ সেকেন্ডারি কার্বন, আর এই কার্বনটি 3টে কার্বনের সঙ্গে যুক্ত, সুতরাং এটা টারসিয়ারি কার্বন। আর সেই সঙ্গে এই কার্বনটি পাশের 4টে কার্বনের সঙ্গে যুক্ত, এটা হলো কোয়াটারনারি কার্বন। এবারে প্রাইমারি কার্বনগুলোকে আমরা 1 ডিগ্রি কার্বন হিসাবে, সেকেন্ডারি কার্বনগুলোকে 2 ডিগ্রি, টারসিয়ারিগুলোকে 3 ডিগ্রি, আর কোয়াটারনারিগুলোকে 4 ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। আর তার সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে সে হাইড্রোজেনগুলো সেই চরিত্রের হবে। তাহলে এই যে যৌগটা এখানে উল্লেখ করা হলো, তাতে আমরা কতগুলো প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, টারসিয়ারি কার্বন, কোয়াটারনারি কার্বন, সেই সঙ্গে কতগুলো প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি হাইড্রোজেন পাবো। তাহলে এখানে যদি বলি যে নাম্বার অফ প্রাইমারি কার্বন, প্রাইমারি মানে 1 ডিগ্রি কার্বন, সেটা যদি বার করি তাহলে প্রাইমারি কার্বনের সংখ্যাটা হলো এটা 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5। ঠিক প্রাইমারি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত তারাও যেহেতু প্রাইমারি হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ প্রাইমারি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন, সেটা হলো গিয়ে প্রতিটি প্রাইমারি কার্বনে 3টে করে প্রাইমারি হাইড্রোজেন রয়েছে, তাহলে 3 3 6 3 9 3 12 3 15, তাহলে 15টি প্রাইমারি হাইড্রোজেন। এবারে সেকেন্ডারি, নাম্বার অফ সেকেন্ডারি মানে 2 ডিগ্রি কার্বন, সেকেন্ডারি কার্বনের সংখ্যা সেটা হলো গিয়ে সেকেন্ডারি শুধু এই যে এটা 1টি, তাহলে নাম্বার অফ সেকেন্ডারি
হাইড্রোজেন, হাইড্রোজেন সেটাও কিন্তু সেকেন্ডারি কার্বনে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে 2। পরবর্তীতে টারসিয়ারি, নাম্বার অফ টারসিয়ারি মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি হাইড্রোজেন, হাইড্রোজেন সেটা হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি আগে কার্বন লিখনি, 3 ডিগ্রি কার্বন, কার্বন 3 ডিগ্রি টারসিয়ারি কার্বন 1, আর নাম্বার অফ টারসিয়ারি হাইড্রোজেন সেটা সংখ্যা হচ্ছে 1টি, যে এটা 1টি। তেমনি নাম্বার অফ কোয়াটারনারি, কোয়াটারনারি মানে 4 ডিগ্রি কার্বন, সেটা হচ্ছে গিয়ে 4 ডিগ্রি কার্বনই যেটা 1, আর নাম্বার অফ কোয়াটারনারি হাইড্রোজেন, হাইড্রোজেন সেটা 0। এই কোয়াটারনারি কার্বনকে নিও কার্বন বলে, এটা হচ্ছে গিয়ে নিও কার্বন, নিও কার্বন অ্যাটম। যে কার্বন পার্শ্ববর্তী 4টে কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে গিয়ে নিও কার্বন অ্যাটম। বেশ, এবারে আরো একটা টাইপস আমরা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যান্ড নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। 3 নম্বরের ইকুইভ্যালেন্ট অ্যান্ড নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সমতুল্য এবং অসমতুল্য হাইড্রোজেন। সমতুল্য হাইড্রোজেন হচ্ছে তারাই যে হাইড্রোজেনগুলো একই চরিত্রের, অর্থাৎ যে হাইড্রোজেনগুলোকে অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা রিপ্লেস করলে একই প্রকারের যৌগ উৎপন্ন হয়, তারাই হলো সমতুল্য হাইড্রোজেন। আর যে সমস্ত হাইড্রোজেনগুলো বিভিন্ন প্রকারের, তারা অসমতুল্য হাইড্রোজেন হবে। আবার একটা এক্সাম্পল আকারে বলি, যে একটা যৌগ নিলাম প্রথমে ইথেন, C2H6, অর্থাৎ সি হাইড্রোজেন CH3 নিয়ে হয়ে গেল ইথেন। এই ইথেনের দুটো কার্বন, দুটোই প্রাইমারি কার্বন। স্বাভাবিকভাবে এই প্রাইমারি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে তারাও প্রাইমারি হাইড্রোজেন, তাহলে এখানেও এই 3টে হাইড্রোজেনও প্রাইমারি হাইড্রোজেন, এই 3টেও প্রাইমারি হাইড্রোজেন, তাহলে 6খানাই হাইড্রোজেনই প্রাইমারি হাইড্রোজেন, এবং এই 6খানা হাইড্রোজেনই সমতুল্য হাইড্রোজেন। তাহলে এখানে অল আর ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, এখানে যে সমস্ত হাইড্রোজেনগুলো রয়েছে এই যৌগে, অল আর ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সমতুল্য হাইড্রোজেন। অর্থাৎ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের সংখ্যাটাও একইভাবে নাম্বার অফ এই যৌগে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন সেটাও কিন্তু 6। এবারে যদি দেখি যে এই যে হাইড্রোজেনগুলো রয়েছে, এদের কোনো একটা হাইড্রোজেন, হয়তো এই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেসড করে দেয়া হলো, হাইড্রোজেনকে আউট করে দিলাম, এই একটা হাইড্রোজেনকে এই 3টের মধ্যে এইটিকে দেওয়া হলো, তার পরিবর্তে একটা OH গ্রুপ ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে তাতে যে যৌগটি তৈরি হলো সেটা হলো গিয়ে CH3 CH2 আর OH, এটা হলো নাম হলো ইথাইল অ্যালকোহল। আবার যদি দেখা যায় প্রথম যে কার্বন রয়েছে তারও একটা হাইড্রোজেনকে, যে এই হাইড্রোজেনটাকেই যদি আমি রিপ্লেস করে দিই,
ওইটাকে তাড়িয়ে দিলাম, একটা OH গ্রুপ ঢুকিয়ে দিলাম। সেক্ষেত্রেও যে যৌগটা তৈরি হলো সেটা হলো OH, আচ্ছা CH2 CH3। এক্ষেত্রেও সে একই টাইপের যৌগ তৈরি হলো ইথাইল অ্যালকোহল। তাহলে সেম কম্পাউন্ড এক্ষেত্রে তৈরি হলো, সেম কম্পাউন্ড তৈরি হলো। তাহলে যে সমস্ত হাইড্রোজেনগুলোকে আমরা প্রতিস্থাপিত করে অন্য কোনো গ্রুপ দিয়ে যদি প্রতিস্থাপিত করি এবং একই যৌগ তৈরি হয়, তাহলে সেই হাইড্রোজেনগুলো সমতুল্য হাইড্রোজেন। সুতরাং এই 6টি হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে OH গ্রুপ দ্বারা রিপ্লেস করলে সেক্ষেত্রে ওই একই প্রকারের যৌগ তৈরি হবে। অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট হচ্ছে গিয়ে এক। তাহলে মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, হেয়ার মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট বা ডেরিভেটিভ হচ্ছে মানে একটি। তাহলে অনলি ওয়ান মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট আর অবটেন, বা নাম্বার অফ মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, নাম্বার অফ মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট বা ডেরিভেটিভ সেটা হচ্ছে গিয়ে ওয়ান, একটি, অনলি ওয়ান। আরও একটা যৌগ যদি আমি নিয়ে থাকি, এবারে নিলাম প্রোপেন, নিলাম C2 অর্থাৎ CH3 CH2 CH3 প্রোপেন। এই প্রোপেনে ক্ষেত্রে তিনটে যে হাইড্রোজেন এই কার্বন রয়েছে, তার মধ্যে এই কার্বনটি প্রাইমারি কার্বন, প্রান্তের কার্বন দুটো প্রাইমারি কার্বন, 1 ডিগ্রি কার্বন। তার সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে তারাও প্রাইমারি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন। মাঝের কার্বনটি কিন্তু সেকেন্ডারি কার্বন, সুতরাং তার সঙ্গে যে হাইড্রোজেন দুটো রয়েছে সেকেন্ডারি হাইড্রোজেন। তাহলে এক্ষেত্রে কিন্তু দুই প্রকারে যেমন কার্বনও পেলাম, তেমনি দুই প্রকারের হাইড্রোজেন পেলাম। অর্থাৎ এই দুই প্রকার হাইড্রোজেনের মধ্যে প্রান্তের যে তিনটে হাইড্রোজেন আর তিনটে হাইড্রোজেন মিলে 6টি হাইড্রোজেন, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সমতুল্য হাইড্রোজেন। আর মাঝের কার্বনটির যে দুটো হাইড্রোজেন রয়েছে এরাও কিন্তু সমতুল্য, কিন্তু এই হাইড্রোজেনগুলো প্রান্তের হাইড্রোজেনের সঙ্গে অসমতুল্য, নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তাহলে যেহেতু দুই প্রকারের সমতুল্য হাইড্রোজেন পাওয়া গেল, তো দুই প্রকারের অবশ্যই আমরা একটা যে যৌগগুলো পাবো, প্রতিস্থাপিত যৌগগুলো, সেটাও কিন্তু দুই প্রকার হবে। আমরা ধরে নিলাম এই যে এই প্রাইমারি যে 6টা হাইড্রোজেন রয়েছে, তার মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে একইভাবে রিপ্লেস করে দেওয়া হলো। রিপ্লেস করা হলো কি দিয়ে? ধরে নিলাম যে ক্লোরিন দিয়ে রিপ্লেস করে নিলাম। তাহলে যে যৌগটা তৈরি হলো CH3 CH2 CH2Cl, এটা হলো গিয়ে যৌগটি হলো নরমাল প্রোপাইল ক্লোরাইড, N প্রোপাইল ক্লোরাইড। একইভাবে প্রথম কার্বনের যে তিনটে হাইড্রোজেন রয়েছে এদেরকেও ঠিক যদি ক্লোরিন দ্বারা রিপ্লেস করা হয়, তাহলে কিন্তু এই নরমাল প্রোপাইল ক্লোরাইডই তৈরি হবে। আবার মাঝের কার্বন অর্থাৎ সেকেন্ডারি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো রয়েছে, এদেরকে যদি একটা ওই রকম ভাবে হাইড্রোজেনকে রিপ্লেস করা হলো, ক্লোরিন ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে ক্লোরিন দ্বারা রিপ্লেস করা হলো এক কথায়। তাহলে যেই যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে CH3 CHCl CH3, এটার নাম হলো আইসোপ্রোপাইল ক্লোরাইড, আইসোপ্রোপাইল ক্লোরাইড। যে দুটো ক্লোরাইড যৌগ তৈরি হলো নরমাল প্রোপাইল ক্লোরাইড এবং আইসোপ্রোপাইল ক্লোরাইড, এরা সম্পূর্ণরূপে আলাদা যৌগ। সুতরাং আলাদা যৌগ যে দুটো তৈরি হলো, নিশ্চয়ই যে হাইড্রোজেনগুলো রিপ্লেসডের ফলে আলাদা যৌগগুলো তৈরি হয়েছিল সেই হাইড্রোজেন দুটো আলাদা, এক কথায় নন ইকুইভ্যালেন্ট।
তাহলে এই যৌগে দুই প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পাওয়া গেল, বা নন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের সংখ্যা হলো দুই প্রকারের হয়ে গেল। প্রাইমারি থেকে যেটা পাওয়া গেল সেটা নর্মাল প্রোপাইল ক্লোরাইড, সেকেন্ডারি হাইড্রোজেন রিপ্লেসের ফলে হয়ে গেল আইসোপ্রোপাইল ক্লোরাইড। তাহলে এটাও মানে সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটাও কিন্তু মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তাহলে দুই প্রকারের হাইড্রোজেন থাকার কারণেই নাম্বার অফ মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট হলো এক্ষেত্রে, বা ডেরিভেটিভ হলো 2। তাহলে এখানে হেয়ার নাম্বার অফ মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মনো সাবস্টিটিউটেড প্রোডাক্টস বা ডেরিভেটিভ, সেটা হলো গিয়ে 2 টাইপস এক কথায়। আচ্ছা, আমরা আরো একটা হাইড্রোকার্বন নিলাম, সেটা হচ্ছে গিয়ে নিওপেন্টেন, CH3, নাম হলো গিয়ে নিওপেন্টেন। এক্ষেত্রে নিওপেন্টেনে প্রান্তের 4টে কার্বন সব প্রাইমারি কার্বন, প্রাইমারি, আর তার সঙ্গে যে হাইড্রোজেনগুলো প্রাইমারি হাইড্রোজেন, আর মাঝের কার্বনটি হলো কোয়াটারনারি কার্বন বা নিও কার্বন। এই কারণে নামটা হলো গিয়ে নিও, কোয়াটারনারি কার্বন। কোয়াটারনারি কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না, যেহেতু তার যোজ্যতা অলরেডি 4টে কার্বনের সঙ্গে 4টে যোজ্যতায় যুক্ত হয়ে আছে। তাহলে এক্ষেত্রে যে হাইড্রোজেনগুলো সবগুলোই যেহেতু প্রাইমারি হাইড্রোজেন, স্বাভাবিকভাবে তারাও সমতুল্য হাইড্রোজেন, এবং সেক্ষেত্রে তার সংখ্যাটা হলো 3, 3, 6 আর 3, 9, 3, 12। তাহলে অল আর ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। এখানে এই যৌগে অল আর ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, এবং সেই হাইড্রোজেনগুলো সবই প্রাইমারি হাইড্রোজেন। এক্ষেত্রে সে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সেটাও হচ্ছে গিয়ে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, সেটা হচ্ছে গিয়ে 3, 4, 12, 3 গুণিত 4 সমান 12টি। আচ্ছা, সো only one types of mono substituted derivative derivative of products are is obtained। শুধু এক প্রকারের মনো প্রতিস্থাপিত যৌগ তৈরি হবে। এই যৌগের ক্ষেত্রে যে কোনো একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেসড করে দেওয়া হলো। যদি এই হাইড্রোজেনটাকেই রিপ্লেসড করে দিই কি দিয়ে, OH দিয়ে, একটা হাইড্রোজেন OH দ্বারা রিপ্লেসড হলো, তাহলে যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে CH3CH2OH, একটা এই হাইড্রোজেন OH দ্বারা রিপ্লেসড করা হলো। তাতে যে যৌগটা তৈরি হলো এটা নিওপেন্টাইল অ্যালকোহল। এই যে নিও কার্বন থাকলেই নামটা নিও হয়ে যাবে, নিওপেন্টাইল অ্যালকোহল। যদি আমরা এখানে ক্লোরিন দ্বারা রিপ্লেসড করা হলো তাহলে নিওপেন্টাইল ক্লোরাইড, নিওপেন্টাইল ব্রোমাইড ইত্যাদি। এইভাবে সব যৌগগুলো শুধু এক প্রকারের যৌগ আমরা এক্ষেত্রে পেয়ে যাব। আবার আরো একটা যৌগ নিয়ে থাকি, যৌগটি যদি এইরকম হয়ে থাকে CH3CH2CH3, একটা যৌগ নিলাম, যৌগটা নিলাম আইসো। এই গ্রুপটা CH3 এই গ্রুপটা হলো আইসো গ্রুপ, আর সেই সঙ্গে কার্বনের সংখ্যা হলো 5, তাই এটার নাম হলো আইসোপেন্টেন। আরো একটা হাইড্রোকার্বন নেওয়া হলো। এই আইসোপেন্টেনের ক্ষেত্রে কার্বনের যে প্রকৃতিগুলো সেটা হচ্ছে গিয়ে প্রান্তের কার্বন প্রাইমারি কার্বন, এটাও প্রাইমারি, এও প্রাইমারি,
তাহলে প্রাইমারি কার্বন 3, তার সঙ্গে প্রাইমারি হাইড্রোজেনের সংখ্যাটা হলো 3 3 6 আর 3 9। সেকেন্ডারি কার্বন 1টি, তার সঙ্গে সেকেন্ডারি হাইড্রোজেনের সংখ্যা 2টো। টারসিয়ারি কার্বন 1টি, সুতরাং টারসিয়ারি হাইড্রোজেনের সংখ্যা 1টি। তাহলে এখানে মনে হচ্ছে যে 3 প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে। এই 3 3 6 3 9 প্রাইমারি কার্বন, সুতরাং এই প্রাইমারি হাইড্রোজেন। সেকেন্ডারি কার্বনে 2টো সেকেন্ডারি হাইড্রোজেন, টারসিয়ারি কার্বনে 1টি টারসিয়ারি হাইড্রোজেন। কিন্তু এই প্রাইমারি কার্বন হাইড্রোজেনগুলো আবার 2 প্রকারের। তাহলে এই প্রাইমারি হাইড্রোজেনগুলো যদি 2 প্রকারের হয়ে থাকে, তাহলে মোট 4 প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আমরা এখানে পাবো। Here 4 types of equivalent hydrogen are present. 4 প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন রয়েছে। তার মধ্যে প্রাইমারি হাইড্রোজেন 2 প্রকারের। প্রাইমারি মানে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা হলো 2 টাইপস। এই 2 প্রকারের মধ্যে এই যে 3টে প্রাইমারি হাইড্রোজেন রয়েছে, সেটা বিশেষ করে এ ক্যাটাগরির হাইড্রোজেন আমি ধরে নিচ্ছি। এটা এ ক্যাটাগরির কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন। এ বি ক্যাটাগরির কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন হচ্ছে কি বি ক্যাটাগরির হাইড্রোজেন। এটাকে সি ক্যাটাগরি ধরে নেওয়া হলো, আর এটাকে ধরে নিলাম ডি ক্যাটাগরির হাইড্রোজেন। তাহলে এই এ ক্যাটাগরির হাইড্রোজেন সেটা হলো গিয়ে এই যে প্রাইমারি হাইড্রোজেন, প্রাইমারি হাইড্রোজেন এর সংখ্যায় 3টে পেলাম, 3টি। তারপরে বি ক্যাটাগরির হাইড্রোজেন বা তার আগে যে প্রাইমারি হাইড্রোজেন, ডি ক্যাটাগরির হাইড্রোজেন যেটা প্রাইমারি হাইড্রোজেন তার সংখ্যা কিন্তু 3 আর 3 6টি। এটাও ডি ক্যাটাগরি, তাহলে এটাও ডি ক্যাটাগরি। এ হলো গিয়ে 6টি। ঠিক সি ক্যাটাগরির হাইড্রোজেন সেটা তো সেকেন্ডারি হাইড্রোজেন, তার সংখ্যাটা হলো গিয়ে 2টি। আর সেই সঙ্গে বি ক্যাটাগরি বাদ চলে গেছে, এটা বি ক্যাটাগরির হাইড্রোজেন 2টো। আর সি ক্যাটাগরির হাইড্রোজেন সেটা হলো টারসিয়ারি হাইড্রোজেন, তার সংখ্যাটা হচ্ছে 1টি। এবারে এই যে 4 প্রকার আমরা ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পেলাম, তাহলে 4 প্রকারের মনো সাবস্টিটিউটেড ডেরিভেটিভ আমরা পাবো। 4 প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পেলাম, তাহলে এক্ষেত্রে আমরা 4 প্রকারের মনো প্রতিস্থাপিত যৌগ আমরা পাবো। সো 4 টাইপস অফ mono substituted products are obtained. 4 প্রকারে পাবো। তাহলে সেই 4 টাইপস অফ যে প্রোডাক্ট, সেই 4 টাইপস অফ প্রোডাক্টস আর, এবার প্রোডাক্টসটা যদি আমরা হাইড্রোজেনগুলোকে OH দ্বারাই রিপ্লেস করি, তাহলে 4 টাইপস অফ অ্যালকোহল আমরা পাবো। সেই 4 টাইপস অফ অ্যালকোহলস আর 4 টাইপস অফ অ্যালকোহল আর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হলো কি দিয়ে, একটা OH দিয়ে, তবে আমরা সেই অ্যালকোহলগুলো পাবো। আবার যদি ক্লোরিন দিয়ে রিপ্লেস করা হতো তাহলে 4 প্রকারের ক্লোরাইড মনোক্লোরো ডেরিভেটিভ পেতাম। সেক্ষেত্রে সেই অ্যালকোহলগুলোর ক্ষেত্রে এ ক্যাটাগরির অ্যালকোহল বলতে কি এ ক্যাটাগরির একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হলো, তাহলে সেক্ষেত্রে সেই অ্যালকোহলটি হলো CH3 CH3H CH2 CH2OH। এটা এ ক্যাটাগরির অ্যালকোহল, মানে এ ক্যাটাগরির যৌগ, এ ক্যাটাগরির হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করা হলো তাই। আচ্ছা, পরে
এবারে বি ক্যাটাগরির হাইড্রোজেনকে রিপ্লেস করা হলো ওএইচ দিয়ে। তাহলে যে যৌগটা, যে অ্যালকোহলটা পেলাম সেটা হচ্ছে CH3 CH3 CHOH CH3। এরা হলো বি ক্যাটাগরির যৌগটি, অ্যালকোহলটি। সি ক্যাটাগরির হাইড্রোজেনকে ওই রকম ওএইচ দিয়ে রিপ্লেস করা হলো। সেক্ষেত্রে পাওয়া গেল CH3 COH CH3 CH2 CH3। এটা সি ক্যাটাগরির যৌগটি পেলাম। ঠিক ডি ক্যাটাগরি 6টি হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে ওএইচ দ্বারা রিপ্লেস করা হলো। সেটা যদি এই যে CH2OH CH3 CH2 CH3, এই অ্যালকোহলটি হলো ডি ক্যাটাগরি অ্যালকোহল। তাহলে 4 প্রকারের আমরা মনোপ্রতিস্থাপিত যৌগ আমরা পেলাম। 4টেই আলাদা আলাদা যৌগ। কেন আলাদা আলাদা যৌগ? যেহেতু 4টি যৌগের নাম আলাদা, সুতরাং যৌগগুলো আলাদা। আর এই যৌগগুলো তৈরি হয়েছে একটি করে হাইড্রোজেন প্রতিস্থাপনের মাধ্যমে, সুতরাং সেই হাইড্রোজেনগুলো নিশ্চয়ই আলাদা চরিত্রের। অর্থাৎ এই যৌগে 4 প্রকারের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পাওয়া গেল। প্রথম যে অ্যালকোহলটি পেলাম সেটা যদি আমরা নাম বলি তাহলে 1 2 3 4 এমনিতেই 3 মিথাইল বিউটান অনল। এইটার ক্ষেত্রে হয়ে গেল যে 3 মিথাইল বিউটান 2 অল। এটা 1 অল ছিল, এটা 2 অল হলো, আলাদা যৌগ হয়ে গেল। এটার ক্ষেত্রে 2 মিথাইল বিউটান 2 অল, এটাও আলাদা হয়ে গেল। এটার ক্ষেত্রে 2 মিথাইল বিউটান 1 অল। সুতরাং 4টেই যৌগ আলাদা হয়ে গেল। নামগুলো এখন আমি বলছি না, পরে যখন ইউপ্যাক নামটা আলোচনা করব তখন আবার নামগুলো এগুলো আমি বলে দেব। বেশ, তাহলে এই যৌগের মধ্যে 4টে মনোপ্রতিস্থাপিত যৌগ আমরা পেলাম। আচ্ছা, এবারে আমরা আরো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হলো গিয়ে জৈব যৌগের শ্রেণী বিভাজন। যেহেতু জৈব যৌগের সংখ্যাটা অসংখ্য, সুতরাং প্রত্যেকটা যৌগকে পৃথক পৃথকভাবে মনে রাখা এবং তাদের ধর্মগুলো আলোচনা করাটাও খুবই অসুবিধাজনক এবং সেই সঙ্গে সময় সাপেক্ষ। সেই হিসাবে এদেরকে পৃথক পৃথকভাবে যদি কতগুলো গ্রুপে বিভাজন করা যায়, নিয়ে সেই গ্রুপগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, এক একটা গ্রুপের যে সমস্ত যৌগগুলো অবস্থান করবে তাদের সেই সমস্ত যৌগগুলো ধর্ম যদি একই হয়ে থাকে, তাহলে প্রতিটি গ্রুপের একটি যৌগের ধর্ম সম্পর্কে জানতে পারলে আমরা সমস্ত যৌগের ধর্ম সম্পর্কে জানতে পারবো। সেই ক্ষেত্রে সেই ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড কম্পাউন্ডস, এই অর্গানিক জৈব যৌগগুলোকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করি। অর্গানিক কম্পাউন্ডস এটা 2 টাইপস, 2 ভাগে ভাগ করা হয়। বিশেষ করে ফার্স্ট টাইপ যেটা হচ্ছে গিয়ে প্রথম প্রকারের, সেই ফার্স্ট টাইপসের যে বিভাজনটা সেটা শুধুমাত্র কার্বন কাঠামোর উপর ভিত্তি করে বিভাজনটা করা হয়েছে। এটা ক্লাসিফিকেশন বেসড অন কার্বন চেন। কার্বন শৃঙ্খলের উপর ভিত্তি করে, কার্বন কাঠামোর উপর ভিত্তি করে বিভাজনটা করা হয়েছে। দ্বিতীয় প্রকারে যেটা হচ্ছে সেকেন্ড টাইপস, সেই সেকেন্ড টাইপসের ক্লাসিফিকেশন বেসড অন ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলকের উপর ভিত্তি করে বিভাজন করা হয়েছে। ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলকের উপর ভিত্তি করে এই বিভাজনটা করা হয়েছে। এবার আমরা কার্বন চেনের এই বিভিন্নতার কারণে যে ক্লাসিফিকেশনটা যদি আলোচনা করি, অর্থাৎ ফার্স্ট টাইপস অফ ক্লাসিফিকেশন, এটা যদি আলোচনা করি, তাহলে আমরা
এই সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ড জৈব যৌগগুলোকে প্রথমত দুটো পার্টে ভাগ করব। একটা হলো ওপেন চেন অথবা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, মুক্ত শৃঙ্খলযুক্ত জৈব যৌগ, তাদেরকে অ্যালিফ্যাটিক জৈব যৌগ বলা হয়, মানে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড বলা হয় এ ক্যাটাগরির। বি ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজ চেন বদ্ধ শৃঙ্খলযুক্ত মানে সাইক্লিক বলয়াকার যুক্ত জৈব যৌগ। পরবর্তীতে এই ওপেন চেন বা অ্যালিফ্যাটিক যে কম্পাউন্ড তাকেও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো স্ট্রেট চেন সরল শৃঙ্খলযুক্ত জৈব যৌগ, আর একটা হলো ব্রাঞ্চ চেন মানে শাখা শৃঙ্খলযুক্ত জৈব যৌগ, যেখানে এক বা একাধিক শাখা রয়েছে। তারপরে ক্লোজ চেন বদ্ধ শৃঙ্খলযুক্ত জৈব যৌগগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হলো। একটা হলো গিয়ে কার্বোসাইক্লিক, অর্থাৎ বলয়টা শুধুমাত্র কার্বন পরমাণু দিয়ে গঠিত, তাকে হোমোসাইক্লিক বলা হয়। আর আরেকটা ভাগ হলো হেটারোসাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড। একে কার্বোসাইক্লিকটাকে ই ক্যাটাগরির আর হেটারোসাইক্লিক কম্পাউন্ডটাকে এফ ক্যাটাগরি, এফ দিয়ে চিহ্নিত করা হলো। পরবর্তীতে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যে জৈব যৌগ তাকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটা জি আর একটা এইচ ক্যাটাগরি। জি ক্যাটাগরি যৌগগুলো হলো অ্যারোমেটিক অর্গ্যানিক কম্পাউন্ড, আর এইচ ক্যাটাগরি যৌগগুলো হলো অ্যালিসাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড। পরবর্তীতে এই অ্যারোমেটিক জৈব যৌগগুলো তাকেও দুটো ভাগে ভাগ করা হলো, একটা আই এবং জে ক্যাটাগরির। আই ক্যাটাগরির যৌগগুলো হলো বেঞ্জিনয়েড সিস্টেম বা বেঞ্জিনয়েড জাতীয় জৈব যৌগ, আর এটা হলো দ্বিতীয়টা হলো গিয়ে নন বেঞ্জনয়েড জাতীয় জৈব যৌগ। এবারে এদের আমরা কিছু একটা দুটো করে এক্সাম্পল নিয়ে আলোচনা করি। প্রথমত যে এ ক্যাটাগরির যৌগ, এ মানে ওপেন চেন বা অ্যালিফ্যাটিক অর্গ্যানিক কম্পাউন্ড, সে ওপেন চেনের ক্ষেত্রে এই এ ক্যাটাগরির যৌগটাকে প্রথমেই যৌগটাকে যদি আমি নিয়ে থাকি যে বিউটেন CH3, একটা হাইড্রোজেনকে আলাদা করে রেখে দিলাম, তারপরে CH2 CH3, সেক্ষেত্রেও প্রান্তের একটি হাইড্রোজেনটাকে আমি আলাদা করে রেখে দিলাম। তাহলে এটা যেটা নেওয়া হলো সেটা হলো বিউটেন। এই বিউটেন এটা হলো এ ক্যাটাগরির যৌগ, ওপেন চেন মানে মুক্ত শৃঙ্খলযুক্ত যৌগ। এই ক্ষেত্রে প্রান্তের কার্বন দুটো পরস্পরের যুক্ত নেই, যদি যুক্ত হতো তাহলে আবার ক্লোজ চেন হয়ে যেত, বি ক্যাটাগরি যৌগতে পরিণত হতো। ঠিক এই ওপেন চেন হিসেবে যে যৌগটা নিলাম তা থেকে যদি প্রান্তের কার্বন দুটোকে যোগ করে দেওয়া যেত তাহলে বি ক্যাটাগরি যৌগটা পাওয়া যেত। অর্থাৎ এই হাইড্রোজেন দুটোকে যদি আমি আউট করে দিতে পারি, অর্থাৎ হাইড্রোজেন দুটো পরমাণু মিলে এক অণু হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে এই বন্ধন আর এই বন্ধনটা যুক্ত হয়ে গেলে যে যৌগটা তৈরি হবে সেটা বি ক্যাটাগরি যৌগ, ক্লোজ চেনযুক্ত যৌগ হবে। সেই ক্লোজ চেনযুক্ত যৌগ যেটা হলো গিয়ে বদ্ধ শৃঙ্খলযুক্ত যৌগ, সেটা হচ্ছে CH2 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 CH2, তাহলে সাইক্লোবিউটেন এটা পেয়ে গেলাম। এটাকে আমরা এইভাবেও লিখি, এগুলোকে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন আগে আলোচনা হয়েছে, সে বন্ড লাইন রিপ্রেজেন্টেশন দিয়ে যদি লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যায়, সাইক্লোবিউটেন। তাহলে এটা পেলাম আমি সাইক্লোবিউটেন, বি ক্যাটাগরির যৌগ সাইক্লোবিউটেন। এই ক্যাটাগরির তাহলে এ এবং বি এর একটা করে এক্সাম্পল হয়ে গেল। পরবর্তীতে এখানে যদি পেন্টেন নিতাম তাতে দুটো হাইড্রোজেন রিপ্লেস করে সাইক্লোপেন্টেন, প্রোপেন নিলে সাইক্লোপেন্টেন, হেক্সেন নিলে সাইক্লোহেক্সেন। আমি আবার আরও একটা যৌগ নিলাম, সেটা হলো গিয়ে সেই হেক্সেনের যৌগ, মানে এ ক্যাটাগরির আর একটা যৌগ নিচ্ছি, সেটা হলো গিয়ে হেক্সেন, নরম্যাল হেক্সেন। এটাকে অবশ্য নরম্যাল বিউটেন বলাই ভালো, যেহেতু শাখা নেই। শাখা থাকলে তখন আবার আইসোবিউটেন হয়ে যাবে। তাহলে CH3 CH2 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 CH3, এটা নিলাম N হেক্সেন, নরম্যাল হেক্সেন। এটা কিন্তু মুক্ত শৃঙ্খলযুক্ত যৌগ। এবার প্রান্তের এই হাইড্রোজেন দুটোকে আবার যদি আউট করে দিই, এক অণু হাইড্রোজেন আকারে বেরিয়ে গেল, অর্থাৎ দুটো হাইড্রোজেন, তাহলে প্রান্তের কার্বন দুটো পরস্পর যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে
সি 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 সি। প্রতিটি কার্বনে কিন্তু দুটো করে হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ CH2 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 CH2। তাহলে এটা পেলাম, বি ক্যাটাগরি যৌগ পেয়ে গেলাম। আচ্ছা, এখানে বিটা লিখি না, বি ক্যাটাগরি যৌগটা পেয়ে গেলাম সাইক্লোহেক্সেন। এই বি ক্যাটাগরি যৌগ যেটা হলো গিয়ে সাইক্লোহেক্সেন। আবার ঠিক একইভাবে যদি আমরা এই সাইক্লোহেক্সেন বি ক্যাটাগরি যৌগ মানে ক্লোজ চেইনযুক্ত বা সাইক্লিক কম্পাউন্ড, এদের ক্ষেত্রে আবার যদি এই দুটো হাইড্রোজেনকে আউট করে দেওয়া যেত, নিয়ে এখানে একটা ডবল বন্ড, এই দুটো হাইড্রোজেনকে যদি আউট করে দেওয়া হতো তাহলে এখানে একটা ডবল বন্ড, এই দুটো হাইড্রোজেনকে যদি আউট করে দেওয়া হতো তাহলে এখানে আরও একটা ডবল বন্ড তৈরি হতো। অর্থাৎ 3 মোল হাইড্রোজেন যদি অপসারণ ঘটানো হতো তাহলে তৈরি হতো এক্ষেত্রে CH 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 CH। এবারে একটা ডবল বন্ড এখানে, এখানে একটা ডবল বন্ড, আর এখানে একটা ডবল বন্ড, তৈরি হলো C6H6 বেঞ্জিন। এই বেঞ্জিন এটাও কিন্তু সাইক্লিক কম্পাউন্ড, কিন্তু এটা অ্যারোমেটিক কম্পাউন্ড শুধু। তাহলে এটা আপাতত যেমন বি ক্যাটাগরি যৌগ হলো, এটা যেমন বি ক্যাটাগরি যৌগ হলো, সেই সঙ্গে এটা আবার হোমোসাইক্লিক যৌগ হলো। হোমোসাইক্লিক বলতে গিয়ে যে কার্বোসাইক্লিক, এটা ই ক্যাটাগরির যৌগ। আবার এই হোমোসাইক্লিকের মধ্যে আবার এটা একটা অ্যারোমেটিক যৌগ, সুতরাং সেটা আবার জি ক্যাটাগরির যৌগ। আর জি ক্যাটাগরির মধ্যে এটা আবার বেঞ্জিন, তাই এটা আই ক্যাটাগরির যৌগ। তাহলে এটা আই, 3 প্রকারের যৌগ এটা হয়ে গেল আর কি। বেশ, তারপরে আচ্ছা, এরপরে এবারে ওপেন চেন থেকে তো ক্লোজ চেনও পেয়ে গেলাম একসঙ্গে, তার সঙ্গে আনুষঙ্গিক আরও পেয়ে গেলাম। এর ওপেন চেনের যে দুটো ভাগ, একটা হলো স্টেট চেন আর একটা ব্রাঞ্চ চেন। তো স্টেট চেন মানে সি ক্যাটাগরির যৌগ, সেই সি ক্যাটাগরির যৌগ সেটাকে আমি নিলাম যে এই ওপেন চেন হিসেবে বিউটেনই নিলাম, CH3 CH2 CH2 CH3। এটা হলো নরমাল বিউটেন নিয়েছি, নরমাল বিউটেন। আচ্ছা, এই থেকে আবার আমরা যদি এতে একটা শাখা তৈরি করে দেওয়া হয়, শাখাটা মধ্যে একই আইসোমারটা আইসোমারিক কম্পাউন্ড হিসাবেই নিলাম, তাতে একটা শাখা দিয়ে দিলে ব্রাঞ্চ চেনে পরিণত হয়ে গেল। তো সেই ব্রাঞ্চ চেন বলতে গিয়ে তখন সেটা কোন ক্যাটাগরি? ডি ক্যাটাগরি যৌগ হলো। তাহলে ডি ক্যাটাগরির যৌগ হিসাবে এই যৌগটা থেকে স্টেট চেন থেকে ব্রাঞ্চ চেন পেয়ে যাব, সেটা হলো গিয়ে CH3 CH CH3 CH3। তাহলে একটা যেহেতু শাখা এসে গেল, সুতরাং এটা ব্রাঞ্চ চেন হাইড্রোকার্বন বা অর্গানিক কম্পাউন্ড, ডি ক্যাটাগরির যৌগ। এর নামটা হলো আইসোবিউটেন, আইসোবিউটেন। পরবর্তীতে যদি আমরা সি ক্যাটাগরির আবার একটা যৌগ নিই, পেন্টেন, CH3 CH2 CH2 CH2, তারপরে CH3, সি ক্যাটাগরির নর্মাল পেন্টেন নিলাম। তা থেকে যদি ব্রাঞ্চ চেন যুক্ত কম্পাউন্ড তৈরি করি এটা থেকে, তাহলে ডি ক্যাটাগরি যৌগটা পেয়ে যাব। তাতে যদি দুটো শাখা দেওয়া হয় তাহলে সেই দুটো শাখা দিয়ে দিলে CH3 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 CH3। আগে একটা শাখা ছিল, এবার দুটো শাখা। সেই শাখা থাকলেই সেটাকে আমরা ব্রাঞ্চ চেঞ্জ অর্গানিক কম্পাউন্ড বলবো। এটা পেলাম আমরা নিওপেন্টেন, নিওপেন্টেন। বেশ, পরে ব্রাঞ্চ চেন, স্টেট চেন, ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক সেটা কার্বন দিয়ে, সেটাও আলোচনা হয়ে গেছে। এবারে হেটারোসাইক্লিক এফ ক্যাটাগরির যৌগ। এফ ক্যাটাগরির যৌগটা হচ্ছে গিয়ে যদি
বলয়টাতে কার্বন শুধু কার্বন দ্বারা গঠিত হয় তাহলে সেটা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। অলরেডি সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন এটা হয়ে গেল। এবারে যদি হেটারোসাইক্লিক হিসেবেতে কোনো হেটারো অ্যাটম থাকে বলয়ে, অর্থাৎ কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটমকে হেটারো অ্যাটম বলে, সেই হেটারোসাইক্লিকের মধ্যে এফ ক্যাটাগরির যৌগটা দু একটা এক্সাম্পল যদি বলি, CH2, CH2O, এই যে, তাহলে এই বলয়টাতে বলয়টা হলো তিনটে বাহু বিশিষ্ট বলয়, তাতে দুটো কার্বন রয়েছে, একটা কর্নারে অক্সিজেন রয়েছে, সুতরাং এটা হলো হেটারো অ্যাটম, সুতরাং এটা হলো হেটারোসাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। এটা হলো গিয়ে ইথিলিন অক্সাইড, এর নাম হলো গিয়ে ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড, ইপক্সাইড বা অক্সিরেন, একে অক্সিরেনও বলি আমরা, অর অক্সিরেন। তেমনি একইভাবে আরো একটা যৌগ নিয়ে নিই আমরা, CH2, 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 এ হেটারো অ্যাটম অক্সিজেন দিয়ে দিলাম। তাহলে এটা হলো টেট্রাহাইড্রোফিউরান। তাহলে এফ ক্যাটাগরির এটাও একটা যৌগ হয়ে গেল, সেটা হলো টেট্রাহাইড্রোয়েট। তাহলে এটা এফ ক্যাটাগরি যৌগ বলে লিখি, টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোফিউরান, একে THF দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। খুব পরিচিত একটা দ্রাবক, সলভেন্ট হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে। আবার এই যৌগটা থেকে যদি আমরা যে এখানে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে এক অণু হাইড্রোজেনকে আউট করে দিই, এখানে দুটো হাইড্রোজেন মিলে যদি এক অণু হাইড্রোজেনকে আউট করে দিই, অর্থাৎ দুই অণু হাইড্রোজেনের অপসারণ ঘটায়, তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা হলো গিয়ে CH, ডবল বন্ড CH, ডবল বন্ড CH, আর এটা হলো গিয়ে O। এটাও কিন্তু একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, কিন্তু এই যৌগটা এটা আসলে অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক ক্যাটাগরির মধ্যে যে যৌগ হয়ে গেল সেটা হলো গিয়ে অ্যারোমেটিক্স, মানে জি ক্যাটাগরির যৌগ হয়ে গেল। এটা হলো নাম হলো ফিউরান, ফিউরান। এই ফিউরানটা হলো গিয়ে যেমন জি ক্যাটাগরির যৌগ, সেই সঙ্গে এফ ক্যাটাগরি তো হয়েই আছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড, আবার সেই সঙ্গে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে গিয়ে আবার এটা হলো গিয়ে নন বেঞ্জনাইড সিস্টেম। তাহলে নন বেঞ্জনাইডের ক্ষেত্রে কি দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে জে ক্যাটাগরি যৌগ। তাহলে এটা আরো জি ক্যাটাগরির, জে ক্যাটাগরির, আবার সেই সঙ্গে এফ ক্যাটাগরি যৌগতে এটা পরিণত হয়ে গেল। আচ্ছা, পরে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। আচ্ছা, এবারে অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটা অলরেডি অ্যারোমেটিক কম্পাউন্ড হিসেবে যেটা জি অলরেডি হয়ে গেছে, অ্যারোমেটিক কম্পাউন্ডকে আবার যেহেতু দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হলো বেঞ্জিনয়েড আর একটা নন বেঞ্জিনয়েড, আর সেই সঙ্গে এইচ হলো অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। অ্যালিসাইক্লিক কম্পাউন্ড মানেই হলো গিয়ে শুধুমাত্র এই যে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন অলরেডি এর আগে এইচ ক্যাটাগরির যৌগ হিসাবে আলোচনা হয়েছে, কি এইচ ক্যাটাগরি, বেশ আলাদাভাবে বলি আমি, এই এইচ ক্যাটাগরির যৌগ অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। সেই ক্ষেত্রে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, পেন্টেন, সাইক্লোহেক্সেন, এগুলো সবগুলোই হলো গিয়ে অল আর অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। এরা হচ্ছে গিয়ে অল আর অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। বেশ, নামটা অলরেডি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, হেটারো অ্যালিসাইক্লিক হয়ে গেল। পরবর্তীতে অ্যারোমেটিক কম্পাউন্ডের আরো কিছু কিছু এক্সাম্পল। অ্যারোমেটিক কম্পাউন্ডের যেটা জি ক্যাটাগরি, জি এর মধ্যে আবার যেটা হচ্ছে গিয়ে বেঞ্জিনয়েড সিস্টেম, সেই বেঞ্জিনয়েড, হ্যাঁ, জি ক্যাটাগরির আবার কিছু এক্সাম্পল আমি বলি। যে জি ক্যাটাগরির যে যৌগগুলো ছিল সেটা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড আকারে ছিল। আর অ্যারোমেটিক কম্পাউন্ড হলো সেই যৌগগুলো যাদের মধ্যে একটা বিশেষ গন্ধ থাকবে, তাদের কন্ডিশন যারা হুকেলস রুল মেনে চলবে। আর হুকেলস রুলটা হলো গিয়ে যে একটা সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার সিস্টেম,
যাতে করে তোমার যে একটির পর একটি মানে অল্টারনেট ওয়েতে সিঙ্গেল বন্ড এবং ডবল বন্ড থাকবে। এক কথায় অ্যারোমেটিকের যেটা সংজ্ঞা, যেটা ফলোজ হুকেলস রুল, এক কথায় ফলোজ হুকেলস রুল। যারা হুকেলস রুল মেনে চলবে তারা অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার হুকেলস রুলটা হলো গিয়ে, হুকেলস রুল সেটা হচ্ছে গিয়ে যে সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার system having 4n plus 2 number of pi ইলেকট্রন। অর্থাৎ যে সমস্ত যৌগগুলো প্রথমত সাইক্লিক বৃত্তাকার, কনজুগেটেড মানে একটির পর একটি ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড এটা থাকবে, প্ল্যানার সামতলিক হতে হবে, আর সেই সঙ্গে যে পাই ইলেকট্রনের সংখ্যা সেটা যেন 4n+2 হয়ে থাকে, যেখানে n এর মানটা 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে সেই যৌগগুলোকে বিশেষ করে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। তো সেই অ্যারোমেটিক যৌগের এবার এক্সাম্পল আকারে বলি, এক্সাম্পল আকারে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে এক্সাম্পল, যেমন বলি বেঞ্জিন, এই যে C6H6, আমি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, তা না হলে CH আর অল্টারনেট ওয়েটে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এটা হলো গিয়ে বেঞ্জিন। পরবর্তীতে দুটো বেঞ্জিন যদি ফিউজড হয়ে থাকে, পরস্পর যুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে গিয়ে এই ন্যাপথালিন। এবার এক্ষেত্রে অল্টারনেট ওয়েতে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, আবার এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এটা হলো ন্যাপথালিন। আবার যদি তিনটে বেঞ্জিন বলয় পরস্পর ফিউজড হয়ে থাকে, সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তিনটে এরকম বেঞ্জিন বলয় ফিউজড হয়ে আছে। আবার ঠিক একইভাবে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল, আবার ডবল সিঙ্গেল ডবল ডবল, এটা হলো ন্যাপথালিন। অ্যানথ্রাসিন, এইগুলো হচ্ছে গিয়ে এই পাই ইলেকট্রনের সংখ্যা, এটার ক্ষেত্রে হলো গিয়ে পাই ইলেকট্রনের সংখ্যা 6টি, অর্থাৎ 4n+1টি পাই ইলেকট্রন, এই 4n+2 এতটি পাই ইলেকট্রন, যেখানে n এর মান যদি 1 বসাই তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা 6। এইটার ক্ষেত্রে পাই ইলেকট্রনের সংখ্যাটা হবে গিয়ে 4n+2, n এর মান 2 বসে নিলে, n এর মান 2 বসে নিলে সেই সংখ্যাটা হলো 4 2 8 আর 2 10টি পাই ইলেকট্রন। এই যে 2 4 6 8 10টি পাই ইলেকট্রন। এইটার ক্ষেত্রে পায়ের সংখ্যাটা আবার সেই 4n+2টি পাই ইলেকট্রন, n এর মান যদি 3 বসানো যায় তাহলে সেক্ষেত্রে সেই পাই ইলেকট্রনের সংখ্যাটা হলো গিয়ে, নাম্বার অফ পাই ইলেকট্রনের সংখ্যাটা হলো 3 4 12 2 14টি। তাহলে এই ক্ষেত্রে 14টি পাই ইলেকট্রন, এক্ষেত্রে 10টি পাই ইলেকট্রন, এক্ষেত্রে 6টি পাই ইলেকট্রন। তাহলে সেই সঙ্গে সমস্ত যৌগগুলো হলো প্ল্যানার, সাইক্লিক আর কনজুগেটেড। আবার বলছি অল্টারনেট ওয়েতে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড সবগুলোর ক্ষেত্রেই রয়েছে। সুতরাং এরা হলো গিয়ে বেঞ্জিনয়েড সিস্টেম এবং সেই সঙ্গে অ্যারোমেটিক যৌগ। আর এক প্রকারের অ্যারোমেটিক যৌগ রয়েছে যেটা নন বেঞ্জিনয়েড সিস্টেম।
নন বেঞ্জোনয়েড সিস্টেমের ক্ষেত্রে সেটা হলো যে ক্যাটাগরি যৌগ, সেই যে ক্যাটাগরি যৌগের ক্ষেত্রে বেঞ্জিন এই অ্যারোমেটিক যৌগ অথচ যেন বেঞ্জিন বলয় না থাকে। এটা আরও দু একটা বলি, এটার ক্ষেত্রেও একটা বেঞ্জিন বলয় থেকে গেল, অথচ তার সঙ্গে যদি অন্য কোনো গ্রুপ যুক্ত থাকতে পারে। এখানে একটা যদি CH3 দেওয়া হলো, তাহলে এটা হয়ে গেল টলুইন। টলুইন, এই টলুইন, এখানে OH দিয়ে দিলে ফেনল হয়ে যেত, CHO দিয়ে দিলে বেঞ্জালডিহাইড হয়ে যেত। সমস্ত যৌগগুলো অ্যারোমেটিক। যদি অ্যারোমেটিক যৌগে কমপক্ষে একটি বেঞ্জিন বলয় যেন থাকে, তাহলেই তারা অ্যারোমেটিক যৌগ হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে এই সিস্টেমগুলো সব বেঞ্জোনয়েড সিস্টেমে। এবার নন বেঞ্জোনয়েড সিস্টেম মিনস যেটা যে ক্যাটাগরির যৌগ, সেক্ষেত্রে বেঞ্জিন বলয় থাকবে না। বেঞ্জিন বলয় থাকবে না বলতে গিয়েই যেমন কিছু কিছু যৌগ হলো হেটারোসাইক্লিক কম্পাউন্ড হিসাবে আমরা আগে ওটা হোমোসাইক্লিকের ক্ষেত্রে বলি যে এইটা নিলাম একটা, এই সাইক্লোপ্রোপিন, আর এখানে যদি ক্যাটায়ন দিয়ে দিই তাহলে এটা হলো সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। ঠিক পরবর্তীতে যদি আবার আর একটা যৌগ নিলাম, যে সাইক্লোপেন্টেনের একটা যৌগ নিলাম, এটা সাইক্লোপেন্টেন। এবারে এখানেও যদি অ্যানায়নিক হিসাবে এক জোড়া ইলেকট্রন থাকে, তাহলে এক্ষেত্রে পাই ইলেকট্রনের সংখ্যা 2, 4, 6। এক্ষেত্রে পাই ইলেকট্রন সংখ্যা শুধু 2, তাহলে এন এর মান এক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে এন এর মান 0, তাহলে পাই ইলেকট্রনের সংখ্যাটা হলো গিয়ে 2। এটার ক্ষেত্রে এটার নামটা হলো সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, নামটা বলি সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন। এইটার ক্ষেত্রে এন এর মান 1, সুতরাং পাই ইলেকট্রনের সংখ্যা হলো গিয়ে 6টি। সুতরাং এরা হলো গিয়ে এই নন বেঞ্জোনয়েড সিস্টেম, কেননা বেঞ্জিন বলয় নাই অথচ অ্যারোমেটিক যৌগ। আবার কিছু কিছু হেটারোসাইক্লিক কম্পাউন্ড রয়েছে, সেটাও কিন্তু বেঞ্জিনয়েড এর মধ্যে মানে অ্যারোমেটিক যৌগ হয়ে যাবে। যেমন আমি বলি যে এই ফিউরান, একটু আগে আলোচনা হলো ফিউরান। এই ফিউরানে এই অক্সিজেনে যে 2 জোড়া লোন পেয়ার রয়েছে, এক জোড়া লোন পেয়ার পাই বন্ধনের সঙ্গে জড়িত হয়ে যাবে, অর্থাৎ রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। তাহলে এক্ষেত্রেও সেই এন এর মান 1, স্বাভাবিকভাবে পাই ইলেকট্রনের সংখ্যা হলো 6। তারপরে থায়োফিন, এই সালফার নিলাম এখানে, থায়োফিন সালফারেরও এটা এক জোড়া ইলেকট্রন রেজোন্যান্সে অংশগ্রহণ করবে, সুতরাং পাই ইলেকট্রন সংখ্যা 2, 4, 6, এন এর মান 1, পাই ইলেকট্রন সংখ্যা 6। এর নাম হলো থায়োফিন। সুতরাং সবগুলোই হলো গিয়ে বেঞ্জোনয়েড সিস্টেম নয়, অথচ অ্যারোমেটিক কম্পাউন্ড। এক্ষেত্রে শুধু নামগুলোই উল্লেখ করা হলো, এর পরবর্তীতে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা করা হবে। সেই হিসাবে আমি এ ব্যাপারে আর বেশি আলোচনা করছি না। শুধু ক্লাসিফিকেশন দিতে গিয়ে, বিভাজনটা করতে গিয়েই যে 2-1টা করে এক্সাম্পল দরকার, সেই এক্সাম্পল দেওয়ার জন্য এই যৌগগুলো দেওয়া হলো। আচ্ছা, আর একটা পয়েন্ট আলোচনা করি, সেটাও ক্লাসিফিকেশন বিষয়ক। এক কথায় 5 নম্বর পয়েন্ট হিসাবে যেটা হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন জাতীয় যে সমস্ত যৌগগুলো রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দিয়ে যে গঠিত যে যৌগগুলো, সেটা হলো হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে আমরা প্রথমে 2টো পার্টে ভাগ করি। একটা হলো গিয়ে সাইক্লিক হাইড্রোকার্বন, এই সাইক্লিক হাইড্রোকার্বন এরাও আবার 2টো পার্টে ভাগ করা যাবে। একটা হলো গিয়ে স্যাচুরেটেড সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত সাইক্লিক হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে সাইক্লিক স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আর দ্বিতীয়টা হলো আনস্যাচুরেটেড অসম্পৃক্ত
আনস্যাচুরেটেড সাইক্লিক হাইড্রোকার্বন। স্যাচুরেটেড সাইক্লিক হাইড্রোকার্বন আগেও আলোচনা করা হয়েছে, যেমন সাইক্লোপ্রোপেন ইজি, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন ইত্যাদি। এগুলো হলো স্যাচুরেটেড, মানে কার্বন কার্বনের মাঝে কোনো ডবল বন্ড নেই। কিন্তু যদি বলি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেমন আনস্যাচুরেটেড সাইক্লিক হাইড্রোকার্বন, সাইক্লোপ্রোপেনে একটা দুটো হাইড্রোজেনকে আউট করে দিলাম, তাহলে এটা হলো সাইক্লোপ্রোপিন হয়ে গেল। নামটা বলি সাইক্লোপ্রোপিন। এর আগে ছিল সাইক্লোপ্রোপেন, তা থেকে সাইক্লোপ্রোপিন। তেমনি সাইক্লোবিউটেন, তা থেকে হয়ে গেল সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন। ঠিক পেন্টেন থেকে নিচ্ছি বা হেক্সেন থেকে নিচ্ছি সাইক্লোহেক্সেন, তা থেকে একটা ডবল বন্ড দিয়ে দিলাম, এটা হলো গিয়ে সাইক্লোহেক্সিন ইত্যাদি আর কি। বেশ, এগুলো এক্সাম্পল আকারে দেওয়া হলো। আর একটা হলো গিয়ে অ্যাসাইক্লিক হাইড্রোকার্বন। অ্যাসাইক্লিক হাইড্রোকার্বন, এই অ্যাসাইক্লিক হাইড্রোকার্বন এটাকে আবার আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন যেটাকে আমরা মূলত অ্যালকেন বলি, অ্যালকেন বা প্যারাফিন, প্যারাফিন যার জেনারেল ফর্মুলা CnH2n+2। যাবতীয় মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো হলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন। বিশেষ করে ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি আর এটসেট্রা বলে উল্লেখ করি। আর একটা পার্ট হলো গিয়ে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সম্পৃক্ত অ্যাসাইক্লিক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আবার দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়। একটা হলো গিয়ে ডবল বন্ডেড কার্বন কার্বন ডবল বন্ডেড হাইড্রোকার্বন, অর্থাৎ যেটাকে আমরা অ্যালকিন বলি, অ্যালকিন বা অলিফিন গোত্রের যৌগ, অলিফিন। এদের ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, কার্বন কার্বন এই ডবল বন্ড রয়েছে। এদেরকে এই সাধারণ সংকেতটা হলো গিয়ে CnH2n দিয়ে চিহ্নিত করা হয়। আর একটা পার্ট হচ্ছে গিয়ে ট্রিপল বন্ডেড হাইড্রোকার্বন অ্যালকাইন, এটা হলো ডবল বন্ডেড হাইড্রোকার্বন। পরেরটা হলো ট্রিপল বন্ডেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, বেশ আনস্যাচুরেটেড উল্লেখ আছে, হাইড্রোকার্বন অ্যালকাইন গোত্রের যৌগ, অ্যালকাইন্স গোত্রের যৌগ যার জেনারেল ফর্মুলা CnH2n-2। এই অ্যালকিনের এক্সাম্পল আকারে বলি, এটা হলো যেমন ইথিলিন, CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, প্রোপিলিন, CH3CH ডবল বন্ড CH2 প্রোপিলিন। তেমনি বিউটিলিন, CH3CH2CH ডবল বন্ড CH2 বিউটিলিন ইত্যাদি। অ্যালকাইনের এক্সাম্পল হিসাবে অ্যাসিটিলিন, HC111CH অ্যাসিটিলিন। তারপরে মিথাইল অ্যাসিটিলিন, CH3C111CH মিথাইল অ্যাসিটিলিন। তারপরে এই হাইড্রোজেনটা মিথাইল দ্বারা রিপ্লেসড হয়ে গেলে ডাইমিথাইল অ্যাসিটিলিন এটসেট্রা। এইগুলো এক্সাম্পল আকারে বলা হলো। বেশ, আজকে এখানের মতোই শেষ করা হলো।